আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। আজকে আমরা জাতীয় শিক্ষানীতি 1986 আলোচনা করব। আমাদের সিলেবাসে দুটো জাতীয় শিক্ষানীতি আছে, একটা 1986 আর একটা আছে 2020, 2020। এই দুটো জাতীয় শিক্ষানীতি থেকে আমাদের দুটো থেকে কমপক্ষে তিনটে তিনটে প্রশ্ন, ছটা আসবে সম্ভাব্য। আমাদেরকে জাতীয় শিক্ষানীতিটা একটু ভালো করে দেখতে হবে। আমরা জাতীয় শিক্ষানীতি 1986 আমাদের সিলেবাস অনুযায়ী আলোচনা করব। জাতীয় শিক্ষানীতি কি? যে ভারত স্বাধীনতার পর বেশ কিছু কমিশন বসিয়েছিলেন, সেই কমিশনগুলোর কিছুটা সফলতা ছিল আর কিছুটা ব্যর্থতা ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শিক্ষার অগ্রগতির জন্য বিশ্বের বিভিন্ন শিক্ষানীতির সাপেক্ষে তিনি একটা সম্মেলন করেছিলেন শিক্ষার, এবং সেই কে কেন্দ্র করে এই জাতীয় শিক্ষানীতি 1986 নির্ধারণ করা হয়। প্রথমে জাতীয় শিক্ষানীতি 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হয় ভারতবর্ষে। স্বাধীনতার পরে প্রথম জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হয় 1968 সালে, মনে রাখতে হবে। যদি আমাদের প্রশ্ন আসে প্রথম জাতীয় শিক্ষানীতি কত খ্রিস্টাব্দে হয়, সেটা হচ্ছে 1968 সাল। এটা হচ্ছে প্রথম জাতীয় শিক্ষানীতি। তারপরে সেটা হচ্ছে 1979 সালে আবার দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি হয়। আর আমরা যে আজকে আলোচনা করব 1986, 1986 সালে জাতীয় শিক্ষানীতি, সেটা তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তত্ত্বাবধানে এই শিক্ষানীতিটা গ্রহণ করা হয়। তাহলে আমাদের জাতীয় শিক্ষানীতির একটা ইতিহাস সংক্ষেপে জানলাম, যে প্রথম জাতীয় শিক্ষানীতি চালু হয় 1968 সালে। তারপরে দ্বিতীয় জাতীয় শিক্ষানীতি হয় 1979 সালে। আর তারপরেই হয় 1986 সালে। এবং প্রায় 34 বছর পরে আবার জাতীয় শিক্ষানীতি হয় 2020-তে। এই 1986 জাতীয় শিক্ষানীতি আবার 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত হয়, পিওএ। 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন, পিওএ, এই জাতীয় শিক্ষানীতিটা পিওএ নামে পরিচিত হয়। তাহলে আমরা সংক্ষেপ যে ইতিহাস সেটা আমরা দেখলাম, যে জাতীয় শিক্ষানীতির সংক্ষেপ ইতিহাস হলো 1968 সাল, তারপরে 1979 সাল, আর 1986 সালের এই জাতীয় শিক্ষানীতিকে বলা হয় 1992 সালে প্রোগ্রাম অফ অ্যাকশন, অর্থাৎ পিওএ 1992। তাহলে এটা স্মরণে রাখতে হবে, প্রোগ্রাম অফ অ্যাকশন। ঠিক আছে। তাহলে আমাদের আলোচ্য জাতীয় শিক্ষানীতি 1986 খ্রিস্টাব্দের মে মাসে সংবিধানের উভয় সভার অনুমোদন লাভ করে। এই জাতীয় শিক্ষানীতিতে আমরা যে আলোচনা করছি, এই শিক্ষানীতিতে মোট 12টি অধ্যায় বা অংশ রয়েছে। মোট 12টি অধ্যায় বা অংশ রয়েছে এই জাতীয় শিক্ষানীতিতে। তাহলে আমরা এই জাতীয় শিক্ষানীতির প্রত্যেকটা অধ্যায়কে আমরা আলোচনা করব। প্রথম যে অধ্যায় বা অংশ, সেটা হচ্ছে ভূমিকার অংশ। এই ভূমিকাতে কি বলা হয়েছে? প্রথম বলা হয়েছে ব্যক্তি উন্নয়ন। ভূমিকাতে বলা হয়েছে প্রথমটা হচ্ছে ব্যক্তি উন্নয়ন। প্রথমটা হচ্ছে ব্যক্তি উন্নয়ন। যে ব্যক্তি উন্নয়নের কথা বলা হয়েছে কেন? যে ভারত হলো একটা জনবহুল রাষ্ট্র। এখানে জনগণই হচ্ছে ভারতের শক্তি, সম্পদ। তাই এই সম্পদকে ভালো করে উন্নত করতে হবে। তাই ব্যক্তি উন্নয়নের উপরে জোর দেওয়া হয়েছিল। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক ও সামাজিক জীবন। রাজনৈতিক ও সামাজিক জীবন, এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। শিক্ষার মাধ্যমে এর উন্নয়ন ঘটাতে হবে। 3 নম্বর হচ্ছে গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস। গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস ঘটাতে হবে। মানে গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস ঘটাতে গেলে কি করতে হবে? দুর্বল পরিকাঠামোগুলো
এবং সামাজিক পরিষেবাগুলোর উন্নতি করতে হবে। 4 নম্বর হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ। ভারত যেহেতু একটা জনবহুল দেশ, এর জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য কি করতে হবে? মহিলাদের মধ্যে সাক্ষরতা প্রসারের উপর গুরুত্ব প্রদান করতে হবে। এই এগুলো হচ্ছে ভূমিকার অংশ। তাহলে আমরা দেখলাম ভূমিকাতে ব্যক্তি উন্নয়ন, রাজনৈতিক ও সামাজিক জীবন, গ্রাম ও শহরের ব্যবধান হ্রাস, জনসংখ্যা নিয়ন্ত্রণ। ভূমিকাতে আরো আছে অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার বিকাশ। শিক্ষা হলো একটি উচ্চ পথ যা দেশকে অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার উন্নয়নের শিখরে পৌঁছে দেয়। তাই অর্থনৈতিক ও কারিগরি বিদ্যার ব্যাপারেও এই যে শিক্ষানীতিতে এই শিক্ষানীতিতে গ্রহণ করা হয়েছিল এই পদক্ষেপ। তাহলে আমরা প্রথম অধ্যায়, 12টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়টা দেখলাম। দ্বিতীয় অধ্যায় কি? দ্বিতীয় অধ্যায় হলো শিক্ষার উপাদান ও ভূমিকা। শিক্ষার উপাদান ও ভূমিকা, এর মধ্যে প্রথমটা হচ্ছে সার্বিক বিকাশ। সার্বিক বিকাশ, আমাদের জাতীয় উন্নয়নে শিক্ষা হবে সকলের জন্য। সার্বিক বিকাশ হবে মানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর শুধু বিকাশ নয়, সার্বিকভাবে সমস্ত মানব সম্পদের বিকাশ হবে। তারপর হচ্ছে মানব সম্পদ বিকাশ। অর্থনৈতিক বিভিন্ন স্তরের বা বিভাগের অনুকূল জনশক্তি সরবরাহ করার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাকে মূল ভিত্তি করে গবেষণা ও উন্নয়ন প্রক্রিয়া সংগঠিত হলে তবেই সেই শিক্ষার্থীদের দ্বারা জাতীয় উন্নয়ন সম্ভব। তারপরে হচ্ছে শিক্ষা বিনিয়োগ। শিক্ষা হলো এমন একটি ব্যবস্থা যার জন্য একটা বিশেষ বিনিয়োগ করতে হবে। দেশের বর্তমান ও ভবিষ্যৎকে উন্নতি করতে গেলে শিক্ষায় বিনিয়োগ করতে হবে। এটা ছিল দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় জাতীয় ব্যবস্থায় শিক্ষা। জাতীয় ব্যবস্থায় শিক্ষা, জাতীয় শিক্ষা ব্যবস্থা। জাতীয় শিক্ষা ব্যবস্থা হলো একটি নির্দিষ্ট স্তর পর্যন্ত জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের জন্য সমমানের শিক্ষার ব্যবস্থা করতে হবে। কোনো নির্দিষ্ট একটা ধর্মের জন্য বা কোনো গোষ্ঠীর জন্য বা বর্ণের জন্য বা পুরুষের জন্য শিক্ষা ব্যবস্থা আলাদা হবে না, পুরো সবার জন্য একটা নির্দিষ্ট শিক্ষা ব্যবস্থা, সমমানের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। 2 নম্বর হলো সাধারণ শিক্ষা কাঠামো। দেশের সমগ্র জনগণের একটি সাধারণ শিক্ষা কাঠামো থাকবে, তা হলো 10+2+3। এটা হচ্ছে 10+2+3। 10+2+3 কি? এই যে 10+2+3, এই শিক্ষা কাঠামো করতে হবে। 10+2+3 কি? 10 হচ্ছে মাধ্যমিক, আবার 2 হচ্ছে +2 হচ্ছে উচ্চ মাধ্যমিক, +3 হচ্ছে গ্রাজুয়েশন। এটা হচ্ছে শিক্ষার কাঠামো হবে। এটা জেনারেল কাঠামো হবে। এটা শিক্ষার একটা জেনারেল কাঠামো হবে, 10+2+3। তারপর হচ্ছে জাতীয় আবশ্যিক পাঠ্যক্রম। জাতীয় শিক্ষা ব্যবস্থার একটি জাতীয় আবশ্যিক পাঠ্যক্রম থাকবে, মানে ন্যাশনাল পাঠ্যক্রম থাকবে। 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিকতা বোধ। আন্তর্জাতিকতা বোধ, এই আন্তর্জাতিকতা বোধ শিক্ষার্থীদের মধ্যে গড়ে তুলতে হবে কিসের মাধ্যমে? পাঠ্যক্রমের মাধ্যমে। 5 নম্বর হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। জীবনব্যাপী শিক্ষা, জাতীয় শিক্ষানীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবনব্যাপী শিক্ষা। জীবনব্যাপী শিক্ষার মূল ভিত্তি হলো সর্বজনীন সাক্ষরতা, মানে সর্বজনীন সাক্ষরতা থাকলে জীবনব্যাপী শিক্ষা হবে। 6 নম্বর হলো জাতীয় সংস্থার উপর গুরুত্ব আরোপ। জাতীয় সংস্থার উপরে গুরুত্ব আরোপ, এটা একটা গুরুত্বপূর্ণ। যে ভারতের অনেকগুলো জাতীয় সংস্থা আছে শিক্ষার জন্য, যেমন ইউজিসি, ইউজিসি, তারপর হচ্ছে এনসিইআরটি, এআইসিটিই, আইসিএএ, আইএনসি, এনসিটিই। এগুলো হচ্ছে জাতীয় শিক্ষার সংস্থা। ইউজিসি যেমন কলেজের জন্য, ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন, ঠিক আছে। তেমন এনসিইআরটি, এগুলো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং কলেজের শিক্ষা। এনসিটি,
এটা হচ্ছে শিক- শিক্ষক শিক্ষণের জন্য এই সংস্থা। তাহলে বেশ কিছু জাতীয় সংস্থা আছে, সেই সংস্থার উপর গুরুত্ব আরোপ করতে হবে। 7 নম্বর হচ্ছে গবেষণা বিকাশ। গবেষণার উন্নয়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তুলতে হবে। 8 নম্বর হচ্ছে উচ্চ শিক্ষা ও কারিগরি শিক্ষা। সাধারণত উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে তাদের প্রতিভার ভিত্তিতে আন্তঃরাষ্ট্রীয় শিক্ষার সুযোগ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে কেউ যাতে বঞ্চিত না হয়, তার প্রতিভা আছে কিন্তু সে বঞ্চিত হয়ে যাবে, সে বঞ্চিত যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় বা অংশ, সাম্যের জন্য শিক্ষা। চতুর্থ অধ্যায় বা অংশের নাম হচ্ছে সাম্যের জন্য শিক্ষা। সাম্যের জন্য শিক্ষা কি? নারী সমাজের সাম্যের জন্য শিক্ষা, মানে নারী সমাজকে পিছিয়ে রাখা যাবে না, তাদেরকে শিক্ষা সম সুযোগ দিতে হবে। তারপরে হচ্ছে তপশিলি জাতির জন্য শিক্ষা। তপশিলি জাতি আমরা জানি যে পিছিয়ে পড়া জাতি, তাদের জন্য ভারতবর্ষে কোটার সিস্টেম আছে, এবং এই কোটার মাধ্যমে তাদেরকে একটা সমস্তরে আনার চেষ্টা করা হয়, তাদের সুযোগ দিতে হবে। তারপর হচ্ছে তপশিলি উপজাতি, যারাকে বলা হয় এসটি, এরা আরো পিছিয়ে পড়া, এদের জন্য কোনো কোটার ব্যবস্থা আছে, এবং এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য এদের বিশেষ বিশেষ সুযোগ দিতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে সংখ্যালঘুদের শিক্ষা। সংখ্যালঘুরাও শিক্ষায় পিছিয়ে, তাই সমসুযোগ আনার চেষ্টা করতে হবে। 5 নম্বর হচ্ছে প্রতিবন্ধীদের শিক্ষা। হ্যান্ডিক্যাপদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিশেষ শিক্ষার ব্যবস্থা করতে হবে। তারপর হচ্ছে বয়স্ক শিক্ষা। সার্বজনীন শিক্ষার জন্য বয়স্ক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এই বয়স্ক শিক্ষা ব্যবস্থা করতে হবে। তাহলে আমাদের 4 নম্বর যে অধ্যায়, সে অধ্যায়ে আমরা দেখতে পারলাম যে বয়স আহ নারী সমাজের সাম্যের জন্য শিক্ষা, মানে চতুর্থ অধ্যায়টা সাম্যের জন্য শিক্ষা, অর্থাৎ দেশের যে সমস্ত সম্প্রদায়গুলো, যে সমস্ত স্তরগুলো শিক্ষায় পিছিয়ে, তাদেরকে মূল স্রোতে আনার চেষ্টা করতে হবে। 5 নম্বর পঞ্চম অধ্যায়টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এই পঞ্চম অধ্যায়টা সব থেকে গুরুত্বপূর্ণ, বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন, আমরা এটা আলোচনা করব। বিভিন্ন স্তরে শিক্ষার পুনর্গঠন। প্রথম হচ্ছে শিশু কল্যাণ ও শিক্ষা। শিশু কল্যাণ ও শিক্ষা। শিশু কল্যাণ ও শিক্ষা জাতীয় শিক্ষানীতিতে শিশুর সামগ্রিক বিকাশের দিকে লক্ষ্য রেখে পুষ্টি পুষ্টি, স্বাস্থ্য, শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক এবং প্রাক্ষবিক উন্নয়ন ইত্যাদি মৌলিক বিষয়ে স্বীকৃতি জানিয়ে সুসংহত শিশু কল্যাণ কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। এর জন্য কি? প্রাথমিক শিক্ষা, এলিমেন্টারি শিক্ষা 14 বছর পর্যন্ত ফ্রি। এখানে একটা বিষয় আছে, প্রাথমিক শিক্ষাটা হচ্ছে 14 বছরের মধ্যে ফ্রি। এই প্রাথমিক শিক্ষায় একটা বিশেষ বৈশিষ্ট্য এসেছিল, সেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। প্রাথমিক শিক্ষা একটা বিপ্লব এনেছিলেন সরকার, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? সমগ্র দেশের প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য ফেজড ড্রাইভ দেওয়ার ব্যবস্থা অনতিবিলম্বে গ্রহণ করা হবে। এই ব্যবস্থাটিকে বলা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়নের একটি কর্ম প্রকল্প। অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড এটা গুরুত্বপূর্ণ। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ড কোন শিক্ষানীতিতে গ্রহণ করা হয়েছিল? এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986, 1986 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের একটি কর্ম প্রকল্প। এখানে ব্ল্যাকবোর্ড শব্দটি প্রতীক হিসাবে ধরা হয়েছে। ব্ল্যাকবোর্ড শব্দটির দ্বারা প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয় শিক্ষা সহায়ক সব ধরনের উপাদানকে বোঝানো হয়েছে। ব্ল্যাকবোর্ডটা একটা প্রতীক, এই প্রতীক হিসাবে এটাকে ধরা হয়েছে, অর্থাৎ প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য যা করা দরকার সবই করতে হবে। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের
উদ্দেশ্য কয়েকটা ছিল। মান উন্নয়ন উদ্দেশ্য ছিল, শিক্ষার উপকরণ সরবরাহ করার উদ্দেশ্য ছিল, অনুকূল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য ছিল, বিদ্যালয়মুখী করা, ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করা ছিল এই অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য। 3 নম্বর হলো জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষা এই সরি মাধ্যমিক শিক্ষা। 3 নম্বর হলো মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষায় অনেকগুলো প্রকল্প গ্রহণ করা হয়। তার মধ্যে বিখ্যাত প্রকল্প হচ্ছে নবোদয় বিদ্যালয় স্থাপন। নবোদয় বিদ্যালয় স্থাপন, মাধ্যমিক শিক্ষায় নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয়। তাহলে নবোদয় বিদ্যালয় স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয় জাতীয় শিক্ষা 1996-এ। জাতীয় শিক্ষানীতি। আমরা ছিলাম মাধ্যমিক শিক্ষায়। মাধ্যমিক শিক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নবোদয় বিদ্যালয় স্থাপন করা। জাতীয় শিক্ষানীতি 1986-এ নবোদয় বিদ্যালয় স্থাপনের কথা বলেন। নবোদয় বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য কি? যে দেশের অত্যন্ত মেধাসম্পন্ন শিশুদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দেওয়া। নবোদয় বিদ্যালয় স্থাপনের মূল উদ্দেশ্য হলো দেশে যে মেধাবী ছাত্রছাত্রী আছে তাদেরকে উন্নত মানের শিক্ষা দান করা। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে উচ্চশিক্ষা। উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986-এ বেশ কিছু সুপারিশ করা হয়। তার মধ্যে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি গঠন। জাতীয় শিক্ষানীতি 1986 অনুযায়ী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও রাজ্য সরকার সহমত হয়ে বিভিন্ন কলেজকে স্বশাসিত কলেজে উন্নীত করার প্রয়াসী হয়। এই জাতীয় শিক্ষানীতি 1986-এ বিধিমুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশন, যারা স্কুল ছুট ছাত্রছাত্রী তাদের জন্য বিধিমুক্ত শিক্ষা নন ফর্মাল এডুকেশন চালু করা হয়। তারপরে বৃত্তিমুখী করা হয়। তারপরে হচ্ছে বিদ্যালয় গুণগত শিক্ষার ব্যবস্থা, যেমন ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, এই সমস্ত ধারণাগুলো দেওয়া হয়। তারপর হচ্ছে মুক্ত গুণগত শিক্ষা, এটা তো হলো চাকরির আর ডিগ্রি সম্পর্কে। যেসব চাকরির ক্ষেত্রে ডিগ্রি কোনো স্যার, প্রয়োজন। কথা ডবল রিপিট হচ্ছে। কথা ভালো করে শোনা যাচ্ছে না। হ্যাঁ, যে মাইক অন করে আছো অফ করো। মাইক অন করে আছে, অফ করো। মাইক অফ করো। স্যার, ওপো মোবাইল লাভলির লাভলির আওয়াজ এসছে, আর মোবাইল অন করা আছে। হ্যাঁ, ওটা অন করা আছে, ওই কারণে আওয়াজটা ছিল। ঠিক আছে, ওটা ও হয়তো ডবল ডিভাইসে চালাচ্ছে, ওই কারণে ইকো হচ্ছে। ঠিক আছে, তাহলে চাকরির আর ডিগ্রি সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। যেসব চাকরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো প্রয়োজন হয় না, সেসব ক্ষেত্রে চাকরি ও ডিগ্রি সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটাতে হবে। এটা ছিল তাদের মূল সুপারিশ। আর এই পঞ্চম অধ্যায়ের মূল সুপারিশ ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়। আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি কোন কমিশনে? বলো, কোন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নাম শুনেছি? রুরাল ইউনিভার্সিটি, রাধাকৃষ্ণন। তোমরা পড়ছো না। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনে রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছিল। এখানেও জাতীয় শিক্ষানীতি 1986-এও রুরাল ইউনিভার্সিটির কথা বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায়, এটা হলো কারিগরি ও পরিচালনা শিক্ষা। এখানে যন্ত্রণাদির উন্নয়ন ঘটাতে হবে। মানে যত যন্ত্রাংশ আছে, অর্থাৎ গ্রামাঞ্চলে পলিটেকনিক গুলির গুণগত ও সংখ্যাগত মান বৃদ্ধি করতে হবে। গ্রামাঞ্চলে যে সমস্ত পলিটেকনিক কলেজ রয়েছে সেগুলোর উন্নতি ঘটাতে হবে। 2 নম্বর হচ্ছে নব উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন ঘটাতে হবে। নব উদ্ভাবন হচ্ছে নতুন যে সমস্ত নতুন ক্রিয়েশন, সেগুলো তৈরি করতে হবে। সকল উচ্চতর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা
শিক্ষার নব উদ্ভাবন ও নবীকরণের উপায় হিসাবে গ্রহণ করা হবে। তারপরে হচ্ছে সর্বস্তরে দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। সর্বস্তরে কার্যকারিতা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে গতানুগতিক যে পদ্ধতি সেটাকে মিটিয়ে দিয়ে আধুনিক পদ্ধতি গ্রহণ করতে হবে। 4 নম্বর, ম্যানেজমেন্ট কার্যাবলী এবং পরিবর্তন। টেকনিক্যাল ও ম্যানেজমেন্ট শিক্ষার প্রগতির ক্ষেত্রে পেশাগত কর্মীরা যাতে তাদের সার্বিক ভূমিকা পালন করতে পারে তার জন্য উৎসাহিত করতে হবে। এটা হলো ষষ্ঠ অধ্যায়। সপ্তম অধ্যায়, শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করা। শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে সক্রিয়করণ করা, এটার জন্য কি কি অংশ গ্রহণ করেছেন ষষ্ঠ অধ্যায়ের জন্য? এটা হচ্ছে কোন অধ্যায়? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে বলা হয়েছে যে শিক্ষকের আন্তরিক ও নিষ্ঠামূলক কর্মতৎপরতা এবং বাধ্যবাধকতা পালনের দায়িত্ব গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা প্রবর্তন করা ও তাদের আচার আচরণের বাঞ্ছনীয় রীতিনীতি পালনের প্রতি লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর, প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূল যাবতীয় সুযোগ সুবিধা সৃষ্টি করতে হবে। অষ্টম অধ্যায়, শিক্ষার বিষয়বস্তু ও শিক্ষার প্রক্রিয়ার পুনর্বিকাশ। সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত। আমাদের দেশে সুসমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের একটা আবহাওয়া রয়েছে। তারপর হচ্ছে মূল্যবোধ শিক্ষা। বর্তমানে এই অংশটা খুবই অভাব দেখা যাচ্ছে, মূল্যবোধ নেই। কিন্তু 1986 এর শিক্ষানীতিতে বলা হয়েছিল যে সামাজিক, নৈতিক ও শাস্ত্রগত মূল্যবোধের অনুশীলনের জন্য প্রয়োজনীয় পাঠ্যক্রম রচনা করে শিক্ষাকে আরো শক্তিশালী করতে হবে। 3 নম্বর হচ্ছে ভাষা। 1968 খ্রিস্টাব্দের শিক্ষানীতিতে ভাষা সংক্রান্ত ধার্য নীতিকে অধিক উদ্যমে ও উদ্দেশ্য নিয়ে রূপায়ণ করতে হবে। মানে 1968 খ্রিস্টাব্দে ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল, সেই শিক্ষানীতিটাই 1986-তেও গ্রহণ করা হয়। তারপর হচ্ছে পুস্তক ও গ্রন্থাগার। পুস্তকের গুণগত মান বৃদ্ধি, পাঠকের পঠন পাঠনের অভ্যাস বৃদ্ধি, সৃষ্টিমূলক রচনায় উৎসাহ দানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 5 হচ্ছে মাধ্যম ও শিক্ষা প্রযুক্তি। উন্নয়ন প্রক্রিয়ার বিভিন্ন স্তরের মধ্যে যোগাযোগের জন্য আধুনিক প্রযুক্তিকে আরো শক্তিশালী করার উপর গুরুত্ব প্রদান করেছেন। 6 নম্বর, কর্ম অভিজ্ঞতা। যেসব কর্ম অভিজ্ঞতা সমাজে অন্যান্য শিক্ষা প্রক্রিয়া প্রয়োজনীয় সেগুলো শিক্ষার জন্য সকল স্তরে অপরিহার্য রূপে গ্রহণ করতে হবে। শিক্ষা ও পরিবেশ, এটা খুব গুরুত্বপূর্ণ। শিশু থেকে আরম্ভ করে সবার জন্য পরিবেশ অনুকূল রাখতে হবে। শিক্ষা সঠিক দেওয়ার জন্য অনুকূল পরিবেশ রাখতে হবে। 8 নম্বর হচ্ছে অঙ্ক শিক্ষা। অঙ্ক শিক্ষা আধুনিক প্রযুক্তিমূলক পদ্ধতির সঙ্গে সঠিক ও সামঞ্জস্যপূর্ণ উপায়ে পরিকল্পিত হওয়া দরকার। অঙ্ক শিক্ষা সবার জন্য সঠিকভাবে পরিকল্পনা মাফিক গ্রহণ করতে হবে। 9 হচ্ছে বিজ্ঞান শিক্ষা। বিজ্ঞান শিক্ষাকে এমনভাবে সুসংগঠিত করতে হবে যেন প্রত্যেকটি শিক্ষার্থীর মনে বিজ্ঞান চেতনা জাগে। 10, খেলাধুলা ও শরীরচর্চা। দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ ঘটাতে হবে, আর এটার জন্য খেলাধুলা ও শরীরচর্চা খুব প্রয়োজন। 11 নম্বর, যুব সমাজের ভূমিকা। যুবকরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এবং তার বাইরে থেকে জাতীয় ও সমাজ উন্নয়নের অংশগ্রহণ করতে পারে তার জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। যেমন এনএসএস, এনসিসি, এই সমস্ত কিছু সংস্থা তৈরি করা, ন্যাশনাল সার্ভিস স্কিম, এনএসএস, এই ধরনের সংস্থা তৈরি করতে হবে যুব সমাজের জন্য। নবম অধ্যায়, শিক্ষক। শিক্ষকদের জন্য একটা সুপারিশ করেছিলেন জাতীয় শিক্ষানীতিতে যে শিক্ষকদের নিয়োগ পদ্ধতির মধ্যে আমূল আমূল পরিবর্তন করতে হবে। আমূল পরিবর্তন, আমূল পরিবর্তন।
তারপর হচ্ছে শিক্ষকতা ও পেশায় উৎসাহদানের জন্য শিক্ষকদের বেতন ও চাকরির শর্তাবলী সংস্কার সাধন প্রয়োজন। মানে শিক্ষক বর্তমান যেমন অবস্থায় শিক্ষকেরা চাকরি হারাচ্ছে, এই ধরনের যাতে অবস্থা না হয় তার জন্য এই 1986-এ শিক্ষকতা পেশায় উৎসাহ দানের জন্য বিভিন্ন ধরনের সংস্কার সাধন করা হয়েছিল। আগেও শিক্ষকতা করতে চাইতো না মানুষ, কারণ বেতন কম ছিল তার জন্য। তাই শিক্ষকতা করার যাতে আগ্রহী হয়, তাই বিভিন্ন সংস্কার সাধন করা হয়েছিল। 3 নম্বর হলো শিক্ষকদের কাজের মূল্যায়নের জন্য একটি খোলাখুলি ব্যবস্থা চালু করতে হবে। 4 নম্বর, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের একটা নিরবচ্ছিন্ন কর্মসূচি গ্রহণ করতে হবে। এই উদ্দেশ্যে জাতীয় শিক্ষণ সংস্থা গঠন করতে হবে। তারা তৈরি করেছিল এর জন্য কি, এনসিটিই। এর জন্য তৈরি করা হয়েছিল এনসিটিই। এনসিটিই এটা তৈরি করা হয়েছিল, এনসিটিই তৈরি করা হয়েছিল। এনসিটিই হচ্ছে মূলত শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সংস্থাটা তৈরি। শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য এই সংস্থাটা তৈরি করা হয়েছিল। এনসিটি কি, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। এনসিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। 5 নম্বর হচ্ছে প্রতিটি জেলায় একটি করে জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সংস্থা থাকবে। জেলা শিক্ষা প্রশিক্ষণ সংস্থা থাকে। ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডাইট যেটা, এটা হচ্ছে ডাইট তৈরি করা, ডিস্ট্রিক্ট, এটা তৈরি করা হয়েছিল। ডাইট, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তাহলে এই শিক্ষকদের মান উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা তৈরি করার কথা এই ব্যবস্থাপনায় ছিল। অর্থাৎ শিক্ষানীতি 1986-এ এই সুপারিশগুলো এসেছিল। তারপর হচ্ছে 10ম অধ্যায়, শিক্ষা ব্যবস্থাপনা। জাতীয় স্তর, রাজ্য স্তর, জেলা স্তর, আঞ্চলিক স্তর, স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, এগুলো কি, যে শি- জাতীয় স্তরে শিক্ষার উন্নয়নের জন্য কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ডকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। তারপর হচ্ছে জাতীয় স্তরে কেন্দ্রীয় শিক্ষা বোর্ড এর মতো রাজ্য স্তরেও একটা বোর্ড তৈরি করে হবে। জাতীয় স্তরের মতো রাজ্য স্তরেও বোর্ড তৈরি করতে হবে। ওইভাবে জেলা এবং আঞ্চলিক স্তরেও শিক্ষার বোর্ড থাকবে। আর স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান, শিক্ষার ক্ষেত্রে সমাজকর্মীদের সঙ্গে বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে উৎসাহিত করতে হবে। এর ফলে উপকৃত হবে শিক্ষা। তারপরে হচ্ছে একাদশ অধ্যায় হচ্ছে সম্পদ ও পুনঃপরীক্ষা। একটি উন্নয়নশীল দেশের সার্বিক উন্নয়নের জন্য, আমাদের দেশ তো উন্নয়নশীল দেশ, এর সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় জাতীয় শিক্ষানীতির বাস্তব প্রয়োগে বিপুল অর্থের প্রয়োজন। তাই এই শিক্ষানীতিতে বলা হয়েছে ধীরে ধীরে শিক্ষার জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে অষ্টম পরিকল্পনায় যাতে 6% বেশি হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মানে সম্পদ, শিক্ষায় যদি অর্থ ব্যয় না করা যায় তাহলে শিক্ষার মান উন্নয়ন করা যাবে না। তাই শিক্ষায় অর্থ বরাদ্দ করতে হবে। এটাই ছিল একাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় কি, ভবিষ্যৎ। ভারতের এই যে শিক্ষা ব্যবস্থা, এর গঠন এত জটিল যে একে পরিষ্কারভাবে অনুধাবন করা যাবে না। তবু আমাদের বুদ্ধিগত, আধ্যাত্মিক ও কৃষ্টিগত ঐতিহ্যের দিকে লক্ষ্য রেখে শিক্ষার বহুমুখী ভূমিকাকে ব্যবহার করে মানব সম্প্রদায়ের মানব সম্পদের উন্নয়নের সমগ্র জাতীয় প্রচেষ্টাকে কাজে লাগানো উচিত। এটা হচ্ছে আমাদের জাতীয় শিক্ষানীতি 1986। এটার 12টা অধ্যায় বা অংশ আছে। প্রত্যেকটা অধ্যায়ে কতগুলো আবার আমাদের নির্দেশনা রয়েছে বা পরামর্শ রয়েছে, সুপারিশ রয়েছে। এই সুপারিশগুলোর মধ্যে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে তোমাদের পঞ্চম অধ্যায়টা। ঠিক আছে, পঞ্চম অধ্যায়টা, এই অধ্যায়টা গুরুত্ব দিতে হবে, পঞ্চম অধ্যায়টা।
এই অধ্যায়টাকে গুরুত্ব দিতে হবে। এখানে শিশু কল্যাণ ও শিক্ষা, এর জন্য প্রাথমিক শিক্ষার জন্য অপারেশন ব্ল্যাকবোর্ড, অপারেশন ব্ল্যাকবোর্ড তৈরি হয়েছিল। এটা দে- আহ, মনে রাখতে হবে যে 1986-এ অপারেশন ব্ল্যাকবোর্ড নীতিটা গ্রহণ করা হয়েছিল। এটা কি? অপারেশন ব্ল্যাকবোর্ডটা হলো প্রাথমিক শিক্ষার উন্নয়নের প্রকল্প একটা, প্রাথমিক শিক্ষার উন্নয়নের প্রকল্প। তারপরে মাধ্যমিক শিক্ষার জন্য করা হয়েছে নবোদয় বিদ্যালয় স্থাপন করা। তারপরে এখানে উচ্চ শিক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছিল, বিধিমুক্ত শিক্ষা বা নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করা হয়েছিল, বৃত্তিমুখীকরণ, মুক্ত বিশ্ববিদ্যালয় ও দূরাগত শিক্ষা, যেটা ওপেন ইউনিভার্সিটি বলা হয় বা ডিস্টেন্স লার্নিং বলা হয়, সেই ডিস্টেন্স লার্নিং এর কথা এখানে বলা হয়েছিল। তাই এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা সার্বিকভাবে যেটা দেখলাম, জাতীয় শিক্ষানীতি 1986, এখানে মূল বিষয়গুলো হচ্ছে, মূল বিষয় হচ্ছে যে 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়, তারপরে 1979। আর আমাদের আলোচ্য জাতীয় শিক্ষানীতি হচ্ছে 1986। এটাকে আবার 1992 খ্রিস্টাব্দে পিও নামে, প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। 1992 খ্রিস্টাব্দে পিও নামে, পিওএ, প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। 1986 এই শিক্ষানীতিটাই 1992 খ্রিস্টাব্দে প্রোগ্রাম অফ অ্যাকশন নামে পরিচিত। ঠিক আছে, তো এই জাতীয় শিক্ষানীতির কটা 12টা অধ্যায়, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, এই জাতীয় শিক্ষানীতির 12টা অধ্যায় বা অংশ, প্রত্যেকটা অংশ আমরা আহ, একটা বেসিক আলোচনা করলাম। আর বেসিক আলোচনা, আশা করি বেসিক আলোচনাটা তোমরা কিছুটা অনুধাবন করতে পেরেছো। এই বেসিক আলোচনাটা বারবার শুনতে হবে এবং তোমরা পড়বে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে, এটা ডিটেলস পড়তে হবে। আমি এটার পিডিএফ কপি দিয়ে দেবো, এটাও একবার দেখবে। আর যা বই কিনেছো বইটা ভালোভাবে দেখবে। আর এটা পিডিএফ কপি আমি গ্রুপে দিয়ে দেবো, পিডিএফটা দেখবে। ঠিক আছে, তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এনিবডি এলস? না স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।